অগ্নিমিত্রা ম্যাডাম বলছে আপনি 11-12 পাতার ফর্ম ফিল আপ অন্নপূর্ণা ভাণ্ডারে করলেই যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা পাবেন তা কিন্তু নয়। ওনারা আপনাদের পরিবারের পারিবারিক ডেটা নিয়ে রাখছে এবং যদি পরে কখনো অন্নপূর্ণা ছাড়াও বিভিন্ন কেন্দ্রের বিভিন্ন প্রকল্প যোজনা আসবে তখন ওনারা বিচার করে দেখবে আপনারা পাবেন কিনা। বুঝতে পারছেন? যারা ভাবছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের 12 পাতার ফর্ম ফিল আপ করলেই টাকা পেয়ে যাবেন তা কিন্তু নয়। হ্যাঁ, ওনারা বলেছিল ভোটের আগে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে বলেছিল। এবং শুধু তাই নয়, 1 জুন থেকেই মাসে ঢুকবে। 1 জুন থেকে নয়, শুভেন্দু অধিকারী বলেছিল 1 মে থেকে 3,000 টাকা মাসে ঢুকে যাবে। যদিও ভোটের রেজাল্ট মে মাসের 4 তারিখে বেরিয়েছে। তারপর প্রত্যেকবারে ওনারা একের পর এক কথা দিয়েছে, প্রতিশ্রুতি চেঞ্জ করেছে। এখন এত কথা দিয়েছে, এত কিছু করেছে, এত নিয়ম চেঞ্জ করেছে, মানুষ সবাই বুঝে গেছে যে অন্নপূর্ণা ভাণ্ডার এখন কোন পর্যায়ে আছে। কিন্তু আমি কালকে দেখলাম জি 24 ঘন্টাতে উনি বলছে যে অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা ফর্ম ফিল আপ করলেই যে টাকা পাবেন তা কিন্তু নয়। অন্নপূর্ণা ভাণ্ডারে যে ডেটাগুলো চাইছি আমরা, পারিবারিক ডেটা ওনারা রাখতে চাইছে। বুঝতে পারছেন? এবার ভাবুন, আপনি পারিবারিক ডেটাগুলো পুরো লিক করে দিলেন, পাবলিক করে দিলেন। আপনার ফ্যামিলি সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড, আধার কার্ড, জমির দলিল, সমস্ত পার্সোনাল ডেটা লিক করে দিলেন। এবার কখনো যদি কোনো থার্ড পার্টির হাতে গিয়ে পড়ে, নিজেরা তো হয়তো করবে না, সরকারিভাবে কোনো না কোনো কাউকে দিয়ে করাবে। এবং আমি বাংলার মানুষকে বলবো, আমার জনতাকে বলবো, আমরা মা বোনেদের বলবো, যেহেতু আমরা বাড়ির সামনে, বাড়ি থেকে যে ময়লা নিতে যাচ্ছে তাকে দুটো ভাগ করে ময়লা দেবেন। একটা ওয়েট ওয়েস্ট, মানে রান্নাঘরের যে সবজি পাতি ফল সেটার একটা প্যাকেট করে দেবেন, আর একটা বাড়ির যে ড্রাই ওয়েস্ট, এই দুটো সেগ্রিগেশন করে দেবেন বাড়ি থেকে। আমাদের কাজটা অনেক সুবিধে হবে। আমি প্রথম 1 সপ্তাহ বলবো, রিকোয়েস্ট করব, তারপরে কিন্তু আমার যারা নির্মল বন্ধু বা নির্মল সাথীরা আছেন তারা কিন্তু আর বাড়ি থেকে ময়লা তুলবেন না যতক্ষণ না আপনারা আলাদা করছেন। আর প্লাস্টিক নালিতে ফেলবেন না। আর যদি আমরা একটু সচেতন হই, আজকে নালিগুলোর এই দশা হয়েছে কারণ প্লাস্টিক রয়েছে, পুরো প্লাস্টিকে ভর্তি। আমরা চিপসের প্যাকেট, প্লাস্টিক প্যাকেট, এগুলো আমরা একটু সচেতন হই না, কাজটা অনেক ইজি হয়ে যায়। তাই আমরা চেষ্টা করছি পাশে থাকুন, মানুষের যাতে কষ্টটা কম হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রথম দিনই উনি বলে দিয়েছেন, সেই কারণেই আজকে রাস্তায় নেমে কাজগুলো দেখতে হচ্ছে। এবং আমার পুরো টিম প্রত্যেকটি দপ্তর থেকে তারা কিন্তু রয়েছে। দিদির তলায় কালভার্ট আছে, which is under PWD, সেটা পরিষ্কার করতে বলেছি। একটা হচ্ছে বিএমসির আন্ডারে, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, তাদের কাজ হচ্ছে ম্যানহোলগুলোকে খোঁড়া এবং ম্যানহোল বাড়ানো এবং এক্সিস্টিং ম্যানহোলগুলোকে পরিষ্কার করা, রাস্তার তলায় যে নালিটা গেছে। আর ওইদিকে দেখছেন, ওটাকে দেখছেন, ইরিগেশন দেখছেন, যে খালটা, ওখানেও প্রচুর ময়লা পড়ে রয়েছে। যদিও বা তারা বলছেন তারা রেগুলার পরিষ্কার করেন, কিন্তু প্রচুর ময়লা রয়েছে। সেই ময়লাগুলো পরিষ্কার করতে হবে, যাতে আর বেশি দিন সময় নেই, 10 দিন। এই হলদিরামের সামনে যে জলটা জমে, এবারে যেন কম জমে। একবারে জমবে না আমি বলতে পারছি না, কারণ আমাদের নতুন সরকার ভেতরে কি মানে করে রেখেছে, ঘেঁটে রেখেছে আগের সরকার, আমি বলতে পারবো না। কিন্তু আমরা চেষ্টা করছি যাতে সমস্যাটা কম হয়। দরকার হলে ওখানে আমরা পাম্প বসাবো এবং পাম্প দিয়ে জলটাকে যেটা রেগুলার বার করা, সেটা আমরা বার করার চেষ্টা করব। এরকম সারা পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন জায়গায় যেটা প্রবলেম এরিয়া, সেগুলোকে আমরা দেখতে যাচ্ছি। আজকে যাচ্ছি, কালকেও আছে, 7, 8, 9 আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। যদি মাদ্রাসা বা যে কোনো বিদ্যালয় তারা যদি মনে করে থাকে যে তারা দেশের আইন ফলো করবে না, দেশের আইন সবার আইন, তাহলে তারা আদালতে যান, আদালতে গিয়ে তারা বলুক যে আমরা দেশের আইন ফলো করব না।
আর সেরকম যদি আদালত মনে করে, আমার তো অন্তত মনে হয় যে এইসব মানুষদের দেশে থাকার কোনো অধিকার নেই। দেশের আইন সবার জন্য। আপনি যদি দেশে থেকে বলেন যে আমি দেশের আইন ফলো করব না, বন্দে মাতরম গাইব না, পাকিস্তান জিতলে ফটকা ফাটাবো, আমাদের রামনবমীর মিছিলে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের পঞ্চায়েতের বিধায়ক সই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে 60 জন ভাই পঞ্চায়েত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলে যোগ। এখানে অ্যাডিশন করে দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহেরা সই জালিয়াতিটা স্পিকারের কাছে অভিযোগ করেছিলেন বলে তাদের এক্সপ্লেন করে দেওয়া হয়েছে, বহিষ্কার করেছে। দেখুন, আজকে তৃণমূল পার্টি তাদের যদি কোনো আদর্শ থাকতো, তাদের জন্য কোনো নীতি থাকতো, সেটা বিজেপি বা অন্য দলের থেকে আলাদা হতেই পারে, তাহলে বোধহয় তারা এক্সিস্ট করতো। কিন্তু আজকে তারা পেরিশ করে গেল, শেষ হয়ে গেল। কারণ তাদের আদর্শ নীতি বলতে ছিল সিন্ডিকেট, কাটমানি, তোলাবাজি, মানুষকে অ্যাডভান্টেজ নিয়ে লুট করা, মানুষের যেই পরিষেবা, এই যে ভোট পাওয়ার জন্য ম্যানহোলগুলোকে বন্ধ করে দিয়ে রাস্তা বানিয়ে দেওয়া। আগামী দিন কি অসুবিধে হবে, বর্ষাকালে জল জমে মানুষগুলোর বাড়ির ভেতর জল ঢুকে যাবে, সেটা কিন্তু কেউ ভাবলো না। এটা হচ্ছে মানসিকতা। সে কারণে গতকাল আজকে মানে তৃণমূলের বিধায়করা গেলই না। এটা বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির উপর থেকে কমপ্লিট আস্থা তাদের নেই, অনাস্থা রয়েছে। যদিও বা আমি ঋতব্রত বাবুর ব্যাপারে খুব একটা কিছু বলতে পারবো না, কিন্তু আজকে তৃণমূল এই কারণেই বোধহয় এত অহংকার, এত ঔদ্ধত্য, চুরি করার পর যে কারোর এত ঔদ্ধত্য হতে পারে। আমাদের দেশ ভিন্ন ভিন্ন ধর্মের দেশ, ভিন্ন ভিন্ন রুচি সংস্কৃতির দেশ। সেগুলোকে মাথায় রেখেই স্বাধীনতার আগেই রবীন্দ্রনাথ ঠাকুররা, মহাত্মা গান্ধীরা, তারা বন্দে মাতরমের প্রথম দুটো অংশ তারা নিয়েছিল। কারণ একটাই, যে আমাদের সংবিধান বলে ভারতবর্ষ সকলের দেশ, সকলের নিজ নিজ ধর্ম সংস্কৃতি পালন করবার অধিকার আছে। সেই জায়গাটাকে নষ্ট করার মধ্য দিয়ে গায়ে জোরে সেগুলোকে ভেঙে দেওয়া, সেই সমস্ত রীতিগুলোকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে কোন মহান কর্ম সম্পাদন হবে আমার জানা নাই। কিন্তু ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তারা মনে করবে যে আমরা এই দেশে বঞ্চিত হচ্ছি। তাই জোর করে বন্দে মাতরম স্কুলে, কলেজে, মাদ্রাসায় গান ওটা সরকারের পুনর্বিবেচনা করা উচিত। সরকারের সিদ্ধান্তকে আমি কোনো মতেই সমর্থন করতে পারি না, করছিও না। কারণ একটাই, যে ভারতবর্ষ বিবিধ ধর্মের, বিবিধ ভাষার, বিবিধ সংস্কৃতির দেশ।